তো আপনি মেনলি কি করেন নৌকো দিয়ে? এই জঙ্গলের মাছ কাঁকড়া ধরা হয়। আপনারা কজন মাছ ধরতে যান, কে কে যান? তিনজন যাই, তিনজন, কে কে? এই গ্রামের লোক। এই জলের উচ্চতা বেসিক্যালি এই জল বাড়ি কিন্তু ডুববে। হ্যাঁ, আমরা কিন্তু একটা বাটির মধ্যে আছি। ওই পারে যে জঙ্গল সেখানে তো বাঘের জঙ্গল। তো আপনারা যখন 3 দিন 4 দিন বা এক সপ্তাহ ধরে যান তখন কোনো ভয় টয় করে না? ভয় করেন না কার, ভয় সবাই করে। তো ভয় করলে কি করবো, খাবো তো। দেখুন, বাঘ মানুষের ভয় করে, আবার বাঘের ভয় মানুষ করে। আমি ওই চাষবাস করি, ঘিরে আছে, ঘিরিতে মাছ টাছ দিই। এসো আচ্ছা, না আসবো না, অনেক ধন্যবাদ আপনাকে। দুটো খাবে তো। না না, এই বলেছেন অনেক, এটাই আমার পেট ভরে গেছে। এটাই হচ্ছে সুন্দরবন 0 পয়েন্ট। ওয়েলকাম টু সুন্দরবন 0 পয়েন্ট। টানা না 50,000 টাকা খরচা করলে 12 থেকে 13 দিনের মধ্যে কিন্তু এরকম একটা ঝাঁ চকচকে নৌকো একদম রেডি। আমার ডান দিকে বেশ বড় সড়ো একটা নদী, আর এই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী, আর ঠিক তার ওপারেই হচ্ছে বাংলাদেশ, তাই তো? খুলনা ডিস্ট্রিক্ট, খুলনা ডিস্ট্রিক্ট, ওইখালি গ্রাম। আর এটা আপনাদের রান্নাঘর। আর এই দিদিকে? হ্যাঁ, আচ্ছা। হাত বাড়ো দিন, না না, ভাত খাবো না। খাবার কথা বলে চল গেলে হয়। এই দ্বীপটা তৈরি করেছে আদিবাসীরা। আজ থেকে 110 বছর আগে যাই জায়গাটা উনি লিজ নেন, আদিবাসীরা নিয়ে আসেন, যাদেরকে দিয়ে এই গ্রামটা তৈরি হয়। 3.5 ঘন্টা যেতে হয়, 3.5 ঘন্টা আসতে হয়, ডেইলি 150 টাকা খরচ একদিন কলেজ যাওয়ার জন্য। রিপেয়ার হচ্ছে না নতুন হচ্ছে এগুলো? রিপেয়ারিং। তো রিপেয়ারিং করতে গিয়ে তো মানে 90% নতুন কাঠ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে রিপেয়ার করে লাভটা কি? নতুন করলে তো হয়ে যেত। ওই তলায় যে আছে না, এই নতুন যে কাঠটা দিচ্ছে, হ্যাঁ। তলার কাঠ, এই নতুন কাঠ একবার ফেলাই দেবে, আর একবার লাগা দেবে, তারপর তলার কাঠ নষ্ট হবে। এটা কি তলার কাঠটা কি কাঠ? জঙ্গলের পশুর কাঠ। এ তো ভেঙে কিছু নেই এখানে। ওইটুকু জায়গা রিপেয়ারিং করলে হয়ে যাবে। তাই? এই নৌকোটার লেন্থ কত সামনে থেকে পেছনে? 20 ফিট। 28। আচ্ছা, 28 ফিট। এটা যদি নতুন করতে হতো তাহলে কত টাকা লাগতো? 50,000। আচ্ছা, মোটামুটি 28-30 ফিটের নৌকো বানাতে, মাছ ধরা নৌকো, যেমন এই নৌকোটা দেখতে পাচ্ছ, তো ইনি বলছেন 50,000 টাকা মতো লাগবে। আর এটা রিপেয়ার করতে কত খরচা হচ্ছে মোটামুটি? ওই 35 থেকে 40,000। 35 থেকে 40। আর এমনি যদি এটাতে ইঞ্জিন বসাতে যায় সেক্ষেত্রে? আরো 30,000। আরও 30, মানে 80,000। 80,000। মানে লাখখানেক টাকার মধ্যে একটা নৌকো বেশ এরকম সাইজে 30-35 ফুটের নৌকো ভালোভাবে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ভালোভাবে সুন্দর করে ইঞ্জিন ফিটিং করে একবারে কালারিং টিং সব হয়ে যাবে। আপনি মিস্ত্রি নাকি আপনার নৌকো? না, আমরা মিস্ত্রি। আচ্ছা, মালিক কে নিচে? আচ্ছা, মালিক তো মিস্ত্রির কাজ করছে দেখতে পাচ্ছি। ওটুকু হেল্পার করতে হবে। আচ্ছা কাঠের কাজ করলেই সবাই সুতার মিস্ত্রি হয় না। আচ্ছা যারা ফার্নিচার কাজ করে তারা ফার্নিচার মিস্ত্রি, আচ্ছা, বুঝতে যারা পেরেছি। নৌকার কাজ করে তারাই সুতার মিস্ত্রি। তো মোটামুটি 50,000 টাকা খরচা করলে 12 থেকে 13 দিনের মধ্যে কিন্তু এরকম একটা ঝাঁ চকচকে নৌকো একদম রেডি। আর কাকু, আপনি তো, আপনার তো নৌকা আপনি বানাচ্ছেন, তো আপনি মেনলি কি করেন নৌকো দিয়ে? এই জঙ্গলের মাছ কাঁকড়া ধরা হয়। মানে আপনি নিজে যান নাকি? আমি নিজেও যাই, আরো 2-1 জন লোক সঙ্গে করে নিয়ে যেতে হয়, একা তো জঙ্গলে যাওয়া যায় না। এটা হচ্ছে বাঁধের ওপারে যে নদী, ওটা হচ্ছে কুঁড়েখালি নদী। আর এই কুঁড়েখালি নদীতে বলছে এই নদীতে ইঞ্জিনওয়ালা কোনো নৌকো, যারা জেলে মৎস্যজীবী যারা, তাদেরকে অ্যালাউ করে না। দাঁড়ওয়ালা নৌকো ছাড়া আর কোনো ইঞ্জিনওয়ালা অ্যালাউ করেন না আর কি। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ওটা আপনার বাড়ি। আর আপনারা কখনো এরকম হয় না যে মাছ ধরতে গেছেন 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে মাছ ধরছেন এরকম? এই নৌকোতে চাল থাকবে, জল থাকবে, আচ্ছা, 3-4 জন লোক থাকবে। সেটা কি এখান থেকে অনেকটা দূরে চলে যান? অনেকটা দূরে, এখান থেকে ধরুন 100 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূরে, সেখানে দিয়ে রাত কাটাতে 6 দিন 7 দিন থাকা হবে। আচ্ছা, কাঁকড়া ধরতে গেলে হয়তো 70 কিলো 80 কিলো 1 কুইন্টাল কাঁকড়া হলেও হতে পারে। সেটা আমরা গ্রামের যারা কিনে নেয় তাদের কাছে আমরা বিক্রি করে দিই। আচ্ছা, ওই পারে যে জঙ্গল সেখানে তো বাঘের জঙ্গল। হ্যাঁ। তো আপনারা যখন 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ ধরে যান থাকেন, তখন কোনো ভয় টয় করে না যে বাঘের আক্রমণ এরকম কিছু? দেখুন, বাঘ মানুষের ভয় করে, সেও সব প্রত্যেকের ভয় করে আবার চলে। বাঘের ভয় মানুষ করে। তো এই ধরনের জীবন জীবিকা নির্বাহ করতে গেলে
সংসারে অভাব থাকলে তখন এমনিতেই আজকে আমার একটা ঘরের ছেলে যদি শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়, সে চাকরি করতে যায় কোথায়, বিদেশে। আচ্ছা, তখন আমরা পেটের জ্বালায় ওই জঙ্গলের মধ্যে 5-6 দিন রাত কাটাই। মানে ভয় লাগলেও কিছু করার নেই, জয় করে নিয়েছেন। মানে ভয়কে ওনারা জয় করে নিয়েছেন, এক কথায় যেটাকে বলা যায়। হ্যাঁ, ধন্যবাদ, আপনার কথা বলেন, সময় দিলেন। যাক, ভালো থাকবেন। যদি কখনো আসি তাহলে আপনাদের সাথে যাবো একদিন। খাওয়া দাওয়া করুন, হ্যাঁ। বাড়ি যাবেন। ঠিক আছে, রান্না করছে তো, আসছি তাহলে পরে। আপনাদের কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে? না, খাওয়া দাওয়া মানে রাস্তাঘাটে কোথাও ঠিক নেই এখন, কোথায় কি হবে। থাকুন আমার এখানে। না, আমি এখন ঘুরে বেড়াবো এদিক ওদিক, এই আপনাদের মতো মানুষজনের সাথে কথা বলবো। আমার বাড়ি যাদবপুর। ও, যাদবপুর থেকে এসেছে? হ্যাঁ, যাক, ভালো হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, এই সময় দিলেন আপনারা। তো পাশাপাশি ওই নৌকোটা আবার ওটা একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ওই কাকুর, যে কাকুর সাথে কথা বলছিলাম, ওনার নৌকো। আর এখানে আরেকটা নৌকো হচ্ছে ছোট্ট ওনার থেকে। এটা কার? হ্যাঁ, এটা কার নৌকো? ও আচ্ছা, আপনার। আপনি তো মাছ ফাছ ধরেন এটা নিয়ে। আপনার রিপেয়ার করতে কত টাকা খরচা হলো? মিস্ত্রি না, আপনি তো টাকা খরচা করলেন, আপনি জানেন না কত টাকা খরচা করেছেন? 15,000 টাকা। 10-15 হাজার টাকা। তো আপনারা কজন যান মাছ ধরতে এই নৌকোয়? এই নৌকায় 2 জন যাই। মানে কে কে? আপনি, আপনার বাড়ির কে? স্বামী স্ত্রী? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন স্বামী স্ত্রী যান, ওরকম এক সপ্তাহ গিয়ে থাকেন, কখনো থেকে যান? না, স্বাধীন করে থাকি। হ্যাঁ, 7 দিন থাকতে হয় বলি। তখন কি এই নৌকো নিয়ে যান না অন্য নৌকো? না, বড় নৌকা আছে। আচ্ছা, বড় নৌকো দিয়ে যান। আর এটা ওই প্রতিদিন যাই আসি। আমার পাশে আর এক কাকিমা বসে আছে এখানে। তো উনিও এখানে বসে আছেন, অ্যাকচুয়ালি মিস্ত্রিদের সাথে কথা বলছে যে ওনারও পেছনে নৌকো আছে। এই যে এই পেছনে এই যে নৌকোটা দেখতে পাচ্ছ, এই নৌকোটা ওনারও নৌকো রিপেয়ার করাবেন। তো আপনারা কজন মাছ ধরতে যান? কে কে যান? 3 জন যাই। 3 জন। কে কে? এই গ্রামের লোক। আর নৌকো আপনার? হ্যাঁ। আচ্ছা, যা মাছ হয় সেটা 3 ভাগ হয় নাকি আপনার 1 ভাগ বেশি থাকে? না, ওই 3 ভাগ হয়। মানে সব সমান সমান? আপনার যে নৌকো, এর জন্য বেশি ভাগ পান না কেন? নৌকা ওটা মাসে আছে 500 টাকা করে ওদেরকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এনার নৌকো আছে, এনার সাথে আরও দুজন যায়। তো 3 জনে মিলে নদীতে যান মাছ কাঁকড়া যা হোক ধরার জন্য। আর যা প্রফিট হয় 3 জনে সমান সমান করে ভাগ করে নেয়। আর যেহেতু এনার নৌকো আছে, তাই ওই আলাদা 2 জনকে কিন্তু মাসের শেষে 500 টাকা করে, 1000 টাকা নৌকোর মানে মেরামতির জন্য দিতে হবে, তাই তো? ওই নৌকার ভাড়া ওই মাসে 500 টাকা করে। আচ্ছা, নৌকোর ভাড়া 500 টাকা করে, বুঝতে পেরেছি। আপনার বাড়ি কোন দিকে, কোথায়? ওই এই আচ্ছা, আপনার বাড়ি সব এখানে। কোনটা ছিল? ওই ও আচ্ছা, এই নৌকোটা। ওটা আমার ভাসুরের ছেলে, ও উড়ির নৌকো ওইটা। আচ্ছা আচ্ছা, আমার নৌকা এইটা। মানে আপনাদের ফ্যামিলি মোটামুটি সবাই মাছ ধরতে যায়? হ্যাঁ, এখানকার ফ্যামিলি বলে এখানে সবাই যায়। সবাই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে গ্রাম, এই গ্রামের নাম কি আপনাদের? এই গ্রামের নাম শমশেরনগর। শমশেরনগর। তো এই শমশেরনগরে কিন্তু এই যে নদীর পাশে যে আমি বসে আছি, আমি পেছন থেকে যে হেঁটে এলাম, ওখান থেকে সামনে যতদূর চোখ যায়, মানে এনার কথা অনুযায়ী বলছে এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সবাই যায় নদীতে মাছ কাঁকড়া দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যে মাছ কাঁকড়া ধরতে যান, মেনলি বেশি মাছ কি আছে? মাছ তো আমরা ধরিনি, আমরা ধরি কাঁকড়া। আচ্ছা, কাঁকড়া ধরতে যান? আর শুধু কাঁকড়া ধরতে যান? শুধু কাঁকড়া ধরতে যাই, আর তার মধ্যে ওখানে তো চালান করে থাকতে হয়। হ্যাঁ। তা ওই খাবার জন্য 2টো মাছ মারতে, চিংড়ি মাছ, পার্শে মাছ এইসব। আপনি যে 3 জন যান, 3 জন মহিলা নাকি ছেলে? না, 2 জন পুরুষ আর আমি মহিলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জঙ্গলে যান, ভয় তো লাগে, ভয় তো করে তো মাঝে মাঝে? তো ভয় করে না কার, ভয় সবাই করে। তা ভয় করলে কি করবো, খাবো তো। আচ্ছা আচ্ছা, ভয় করলে কিছু করার নেই, খেতে হবে। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2টো ছেলে। তার কি করে বলে না? বড়জন গড়িয়ায় থাকে, আচ্ছা, ছেলে বউ নিয়ে, আর ছোটটা আমার কাছে থাকে। ছোট কি করে এখানে? এখানে রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আপনার যেহেতু এখন বন্ধ আছে, তাই নৌকোটাকে মেরামতি করে নিতে চাইছেন। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, কি বল চান করে আয়। আচ্ছা, কেবল চান করে। আপনার রান্না বান্না কে করেছে? বৌমা। আচ্ছা, বৌমা আছে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে 2টো খাওয়া দাওয়া। ঠিক আছে, ভাত বাড়ুন, আসছি আমি। তা তো যাক, ওনার সাথে যে কথা বলছিলাম, ওই কাকিমার নৌকো দেখতে পাচ্ছ এখানে নদীর পাশে উল্টানো আছে, আর এটাকেই উনি বলছেন রিপেয়ার করবো।
আর এখানে দেখো লাইন দিয়ে কিন্তু এখানে নৌকো রাখা আছে। আর যেহেতু এখন ওই 3 মাসের জন্য বন্ধ বললো, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তো যার জন্য কিন্তু সব নদীর পাশে নোঙর করা বা বাঁধা আছে। যখন 3 মাস পেরিয়ে যাবে বা নিষেধ উঠে যাবে, তারপরে কিন্তু ওনারা আবার নদীতে যাবেন, কেউ মাছ, কেউ কাঁকড়া ধরতে। আর কেউ তো যায় সকালে, যায় দুপুরে ফিরে আসে, আবার কেউ যায় মোটামুটি 1 সপ্তাহের জন্য চলে যায়। তো এখানকার জীবন কিন্তু অনেক শক্ত, মানে অনেক কষ্ট করে এনাদের চলতে হয়। আপনি কত বছর ধরে নৌকোতে যাচ্ছেন, মাছ ধরতে যাচ্ছেন? আমি এই 16-17 বছর, 16-17 বেশি ছাড়া কম। আচ্ছা, বিয়ের আগে কখনো গেছেন নাকি বিয়ের পর থেকে শুরু করেছেন? আমার বাপের বাড়ি তো কানাইকাটি, ওই দুলদুলির দিকে এটিকে ওই দিকে। আচ্ছা, ওই দিকে। ওখান থেকে বেথা হয়েছি কিনে বের পরে। আচ্ছা, কাকু মাছ ধরতেন? হ্যাঁ, উনি ধরতেন, তা উনি এই মারা গেছে, এই আয়লা হয়ে গেল, হ্যাঁ। সেই আয়লার বছরে মারা গেছে। আচ্ছা আচ্ছা, মানে এমনি বাড়িতেই অসুখ হয়েন? হ্যাঁ, বাড়িতে ব্রেনের কাছে এসো। আচ্ছা, না আসবো না, অনেক ধন্যবাদ আপনাকে। দুটো খাবে তো? না না, এই বলেছেন অনেক, এই খাওয়ার জন্য বলেছেন, এটাই আমার পেট ভরে গেছে। আমি সামনে আরও যাব, লোকজন আরও দেখবো, আরও কিছু মানুষের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া করতে যাইয়ে? না ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে ভাত আপনার বাড়িটা একটু দেখে আসতে পারি? এই আমার বাড়ি। আচ্ছা, এটা আপনার বাড়ি, এটা বাড়িটা একটু দেখে আসি। এই হচ্ছে কাকিমাদের বাড়ি। আচ্ছা, এই বাড়িটা কি মানে পয়সা, নিজের পয়সা নাকি সরকারের পয়সা করে? নিজের পয়সা। আচ্ছা, যাই হোক, ওনার বাড়ি আছে, কিন্তু ওপরে অ্যাজবেস্টাস দেখলাম, না টিন? হ্যাঁ, এলবেস্ট। আচ্ছা, ওই অ্যাজবেস্টাস দিলে তো মানে ঝড়ে উড়ে যাওয়ার তো ভয়টাই থাকে, এদিকে যেহেতু প্রচুর হাওয়া। গেলি আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ওনার বাড়ি হচ্ছে এটাই। বাড়িটা বেশ ভালো বানিয়েছে মোটামুটি। এত সুন্দরবন অঞ্চলে প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, তাদের যে সমস্ত বাড়ি দেখছি মানে খুবই বেহাল দশা। সেই তুলনায় কাকিমার বাড়িটা একটু আমার ভালো লাগছে, এরকমই বেশ ইটের গাঁথি দেওয়া, যদিও ওপরে অ্যাজবেস্টাস, তারপরেও একটু অন্যান্য থেকে আর কি ভালো। বাড়ির সামনে এরকম একটা দেখতে পাচ্ছ, বাইরে রান্না করার জন্য মাটির উনান আছে, আর উনানের ওপরে প্লাস্টিক দিয়ে ছাউনি করে রেখেছেন। এই সব কচু আপনি লাগিয়েছেন, মানে আপনারা? হ্যাঁ। আপনাদের জমি? এখানে ওনাদের কাকিমাদের এখানে কচু গাছ আছে, পেছনে ওল গাছ আছে, পাশাপাশি 3-4টে খেজুর গাছ, একটা নিম গাছ। বেশ পরিস্থিতি বেশ ভালো দেখতে পাচ্ছি। আর এই প্রথম এত দূর পর্যন্ত হেঁটে এলাম, কোনো বাড়িতে সবজি গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি। আর এটা আপনাদের রান্নাঘর? আর এই দিদিকে? হ্যাঁ, আচ্ছা। ভাত বাড়ো দিন। না না, ভাত খাবো না, না 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 এটা খাওয়ার কথা বললে বলে। না না, আমি তো আচ্ছা, এটা রান্নাঘর না? হ্যাঁ, এটা রান্নাঘর। তুই বলছে থাকে এখানে বিছানা? রান্নাঘর গরমের জন্য এখানে থাকে। আচ্ছা, এই বিছানা সব আছে। ও আচ্ছা, এইখানে ঠান্ডা আছে, ওই ঘরে গরম। হ্যাঁ, ঘরে। আচ্ছা আচ্ছা, এই যে দিদিকে দেখতে পাচ্ছ, আচ্ছা আচ্ছা, এখানে রান্নাঘর, রান্নাবান্না হয়। যেহেতু এই যে রান্নাঘরের যে ওপরে, আচ্ছা ওপরে তো অ্যাজবেস্টাস, হ্যাঁ, তো তাও তো ঠান্ডা দেখতে পাচ্ছি এখানে। তাহলে একটু But ঠান্ডা লাগে। ওইখানে কি গরম বেশি? ওইখানে বিশাল গরম লাগে। আচ্ছা, এখানে ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে ওপরে অ্যাজবেস্টাস হলেও এর দেয়াল কিন্তু মাটির দেয়াল, যার জন্য ঠান্ডা। আর ওটা ওপরে অ্যাজবেস্টাস, তারপরে কিন্তু ইটের গাঁথনি, যার জন্য ওখানে বেশি গরম লাগছে। অনেক ধন্যবাদ কাকিমা, ওই দিদি। তো অনেকক্ষণ ধরে এই কাকিমার সাথে, এই দিদির সাথে কথা বলছিলাম, আর এত অত্যাধিক গরম, আমার ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কাকিমার সাথে ওই রাস্তায় কথা বলছিলাম নৌকোর ব্যাপারে, আমার পেছন পেছন দেখি হঠাৎ করে চলে এলো, তারপর বললাম আমার বাড়িতে আছো, খাবি এসো। আর না, খাবো না, এটা আপনার বাড়িটা দেখি কেমন। তো তারপরে নাছরবান্ধা যে না খেয়ে যাও, তার সাথে সাথে দিদিও। তারপরেও আমি খাবো না এখন, আমাকে আরও সামনে যেতে হবে। অনেক ধন্যবাদ, নাহলে আমাকে 10 থেকে 15 বার বললেন দুজনে মিলে। অনেক ধন্যবাদ কাকিমা আর দিদি দুজনকেই। আসছি, ভালো থাকবেন। তো যাওয়ার পথে তাহলে দুটো খাইয়ে যাইও বল। আরে বললাম ঠিকই, এখন এদিক দিয়ে আসবো না, ওদিক দিয়ে তো রাস্তা আছে না, ওদিক দিয়ে হয়তো চলে যাবো। না না, এই বলেছেন এটাই অনেক। খাবার কথা বলে চল গেলি হয়। না না, আপনারা যদি খেতেন তাহলে আপনাদের পাশে বসে পড়তো, আমি একা একা খাবো না। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, এটা বলেছেন যখন। আসছি, দুজনকে অনেক ধন্যবাদ। আর এটাই হচ্ছে ওনাদের বাড়ি, ওনাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা বাগান, ওদিকে গাছপালা আছে, এটাই ওনাদের রান্নাঘর। ভালো আছেন তো দিদা? ভালো আছেন? তো আরেক দিদা আছে, যদিও উনি একটু অগোছল অবস্থায় আছে, তাই সামনে নিলাম না। আর এনাদের বাড়ি, এই বাড়ির পাশেই দেখতে পাচ্ছি এরকম বিস্তর লম্বা, বেশ চওড়া, কিন্তু অন্যান্য জায়গায় ঢালাইয়ের রাস্তা কিন্তু এর হাফ হয়ে থাকে, বাট এখানকার রাস্তা কিন্তু বেশ চওড়া। আর তার পাশেই এরকম একটি নদী, নদীর ওপাশেই দেখতে পাচ্ছ জঙ্গল,
বেশ বাঘের জঙ্গল আর কি। চলো সামনের দিকে আরও যাওয়া যায়, আর সামনে কী আছে তোমাদেরকে দেখাই। আসছি কাকিমা। কাকু কি করেন বসে বসে? একটু আসবো, আপনার জালপোনা দেখবো একটু। তো এই রাস্তায় যেতে যেতে এক কাকুকে দেখতে পেলাম, ওনার ঘরের নিচে মানে ঘরের ভেতরে কিছু একটা করছে, হ্যাঁ জাল বুনছে। না না বসবো না বসবো না, এইটা তো আপনি বানাচ্ছেন না? এটাকে কি বলে জানা? বসার জায়গা। নাম তো আছে এটার। আচ্ছা এখানে কি এরকম পাট পাট করে তারপর জয়েন করেন? আচ্ছা এখানে যে পাটি বা চাটাই এই টাইপের পাটি বলে না, তো পাটি এরকম হয় আমি জানতাম না। যেরকম দেখো এই একটা দুই মানে তিন ছখানা টুকরো আছে, এটাকে পরে জয়েন করবে, মানে যত চওড়া হোক না কেন এরকম সাইজের করে করে তারপর জয়েন করে। আর বিশেষ করে আমি এটা না দেখেই এসেছি, আমি ওনাকে রাস্তা দিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে উনি এখানে বসে বসে জাল বুনছেন। এটা কি জাল বলে এই জালটাকে? মাছ ধরার জন্য। মাছ তো ধরে সবই জাল। আচ্ছা খ্যাবলা জাল, মানে এর মধ্যে পরে অনেক বড় করবেন, তারপরে ঘুটিগুলো লোহার কাঁটি বলে সেগুলো দেবেন। একটা হয়ে গেছে। আচ্ছা এটা কমপ্লিট? আচ্ছা এটা কি সাইজ ছোট, এর থেকে কি বড় হয় খ্যাবলা জাল? হ্যাঁ এর চেয়ে বড় হয়। এটা 800 হবে। 800। 800 মানে ওয়েটে বিক্রি হয়ে গেলো? না তাহলে ফাঁসে 800। আচ্ছা ফাঁসে 800, মানে এই যে এই একটা 1 2 3 এরকম করতে করতে 800 আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ জায়গাটা নেবে দখল করে। আচ্ছা নিচের যে 8টা এখান থেকে 800। আচ্ছা এই যে ফাঁস ছোট ছোট দেখতে পাচ্ছ, একটা ফাঁস আর রাউন্ড করে 800টা ফাঁস, সেটাকেই বলছে 800। আর ম্যাক্সিমাম কত হয় খ্যাবলা জাল? খুব বেশি হলে ওই 1000 হয়, তারপরে তারপরে মারা যায় না। আচ্ছা আচ্ছা আপনার জাল আছে নাকি? আপনি কি জাল টাল বোনেন? সব কাজ আছে। আচ্ছা আচ্ছা তো জাল আছে সব। আচ্ছা আচ্ছা তো এই কাকু এটাকে কি হিসাবে বিক্রি করবেন? এটা ওই মাঝে বিক্রি হবে। না এটা ধরুন এরপরে তো আপনি লোহার কাঠিগুলো যে বলে সেগুলো বানালেন, তারপরে কি কেজির হিসেবে বিক্রি করবেন নাকি এই জালের এত দাম ফিক্সড? এই জালে এত দাম 2500 2500 3000। আচ্ছা এই জালটা বুনতে কতদিন সময় লেগেছে আপনার? 3-4 মাস লেগেছে। 3 থেকে 4 মাস লেগেছে। এই যে সুতো দিয়ে বানিয়েছেন, এই সুতো কত টাকা খরচা পড়েছে আপনার? 300 টাকা লাগবে। 300 টাকা? 500-550 সুতো লাগবে। আচ্ছা 300 টাকার সুতো, আর লোহার যেগুলো হয় সেটা কত টাকা লাগতে পারে? 400 টাকা। 400 মানে 400 300 700 টাকার খরচা। আর 3 মাস ধরে উনি লেবার দিয়েছেন, 3 মাস মিনিমাম, 4 মাসও হতে পারে। 3-4 মাস সময় দিয়ে উনি লেবার দিয়েছেন, সেটাকে বিক্রি হবে 2500 থেকে 3000 টাকা। না ওটা ফাঁকে করা হয়। আচ্ছা ফাঁকে হ্যাঁ মানে সারাদিন ধরে করছেন এমনটা না? না আচ্ছা আচ্ছা অন্য কাজ করছিলাম এই কি বলছি। আচ্ছা মানে দিনে 2-3 ঘন্টা সময় পেলেন এখানে বসে বললেন? আচ্ছা আচ্ছা মানে বাইরে অবসর সময় অন্যান্য কাজ করছে, বাগানের কাজ করছে বা কোথাও কোনো কাজ করলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে, এখানে বসে পড়লো। আমি দেখেছি খাওয়া দাওয়ার পরে আমরা অনেকেই রেস্ট নিই, মানে চুপচাপ বসে রেস্ট নিই, কিন্তু এই কাকুরা রেস্ট নেয় এই জাল বুনতে, তাই না? এটা ওনার কাছে কোনো খাটনি মনে হচ্ছিল, উনি ভাবছেন উনি রেস্ট নিচ্ছেন। আমি অনেককে দেখেছি। এটা পেশা কি, আপনি কি করেন? আমি পানের রস করি। পানের বরজ আছে? না ব্যবসা। পানের ব্যবসা করেন? আচ্ছা যারা পানের বরজ আছে সেখান থেকে পান নিয়ে আসেন, নিয়ে কোথায় বিক্রি করেন? খুচরো গ্রামে বিক্রি করি, হাটে বিক্রি করি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেন ব্যবসা আপনার? আচ্ছা ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 2 ছেলে 2 মেয়ে, সব বিয়ে। আর সব বিয়ে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা এখন আপনারা কি আলাদা থাকেন নাকি আপনি? আমরা 2 আছি এখন। আচ্ছা ছেলেরা কোথায় থাকে? একজন ওই ধারে বাড়িতে আছে, আচ্ছা একজন কলকাতায় থাকে, কলকাতায় কাজ করে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো এটা বেশ এই বাড়িটা তো বেশ পাকাপোক্ত করেছেন, নিজের টাকাই করেছেন নিশ্চয়ই নাকি? সরকারি টাকায়? ওই যে টাকা দেয় আর কি। আচ্ছা তো এই হচ্ছে ওই কাকুর বাড়ি। সরকারি টাকাও আছে প্লাস নিজের টাকাও কিছু লেগেছে নাকি? অল্প বেশি। আচ্ছা এদিকে এটা হচ্ছে আপনার থাকার ঘরটর? আচ্ছা এটাই হচ্ছে ওনার রুম, আর এইদিকে রান্নাঘর। এই সামনে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ওনার রান্নাঘর। আর আপনাদের এদিকে কোনো জমি টমি নেই, মানে ধান চাষ এগুলো যে হয়? নেই। আচ্ছা আচ্ছা ধান চাষ জমি নেই।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। যাচ্ছিলাম একটু আপনার জাল বোনা দেখে, একটু দেখে মনে হলো আপনার সাথে একটু কথা বলি। সাথে সাথে আরেক কাকু চলে এসেছেন আমাদের কথোপকথন শোনার পরে। তো আপনি কি করেন? একটু এদিকে আসুন। আমি ওই চাষবাস করি, ঘিরি আছে, ঘিরিতে মাছ টাছ দিই। মানে আপনার নিজের ঘেরি আছে? কতটা জায়গা? বিঘের সাথে বীজের সাথে জায়গাতে আপনি ঘেরিতে মাছ চাষ করেন? মানে কি ওই বাগদা, পোনা, কি জানো, পার্শে, ভেটকি, এই সমস্ত মাছ? ইলিশ হয় না না এইসব ঘেরিতে? না, ইলিশ হয় না, ইলিশটা সমুদ্রে। আচ্ছা, ওটা গভীর জলের মাছ। আচ্ছা, তো মোটামুটি ওটাতেই আপনার চলে যায়। আপনার স্ত্রী, নেই, ছেলে মেয়ে? দুটো মেয়েই বিয়ে দেওয়া হয়। আচ্ছা, দুটো মেয়ে, ছেলে নেই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আর ঘেরি কোথায়? ঘিরি সামনে। তো ঘেরিতে থাকেন তো সারাক্ষণ? ঘেরি মুনতে হয় না, পাহারা দিতে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এনার 7 বিঘের মতো এরিয়া জুড়ে ওনার ঘেরি আছে। ঘেরি মানে ওই যে নোনা জলের যে পুকুর বা ফিশারি যেগুলো হয় আর কি। তো উনি একা এই মুহূর্তে, ওনার 2 মেয়ে, ওনার স্ত্রী গত হয়েছেন কত বছর আগে? 10 থেকে 12। 10-12 বছর আগে। 10-12 বছর আগে ওনার স্ত্রী গত হয়েছেন। বর্তমানে ওনার 2 মেয়ে আছেন, যদিও ওরা বিবাহিতা। দুজনেই কত দূরে থাকেন আপনার বাড়ি থেকে? একজন কালীতলায় আছে, আর একজন দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, দক্ষিণ 24 পরগনায় আছে, মানে অনেকটা দূরে। একজন পাশাপাশি আর একজন দূরে থাকে। তারপরেও এই আপনি একা থাকেন, রান্নাবান্না কে করে আপনার? আমার এক ওই ভাইপোরা আছে। আচ্ছা, ওরা একটু রান্নাবান্না করে খাওয়ায়। ভাইপোদের বাড়িতে। আচ্ছা, ঠিক আছে কাকু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা আমাকে সময় দিলেন, আমার সাথে গল্প করলেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছি নদীর ধারে লাইন দিয়ে, আমি যখন থেকে এই নদীর পাড়ে উঠেছি, লাইন দিয়ে এরকম নৌকো, লাইন দিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছি, ইভেন এইখানে দেখো, সামনেও দেখতে পাচ্ছি, লাইন দিয়ে কিন্তু শুধু নৌকো। মানে এখানকার প্রত্যেকটা ঘরের বাসিন্দাই কিন্তু নদীতে যায় মাছ কাঁকড়া ধরার জন্য। তবে এখানে যেটা দেখলাম যে মাছ ধরতে কম যায়, কাঁকড়া ধরতে বেশি যায়। পিছন থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি শমশের নগরের ফরেস্ট অফিস। ওই পারে দেখতে পাচ্ছ যে জাস্ট ওপরে একটা ঘাট, এবারে যেমন এখানে ঘাট দেখতে পাচ্ছ, ওপারে ওখানে একটা ঘাট আছে। আর তারপরে যে ফটকটা আছে, সেই ফটকের দুদিকেই কিন্তু তারের যে জাল, সেই জাল দিয়ে কিন্তু কভার আপ করা পুরোটাই, শুরু থেকে একদম পেছনে পর্যন্ত। আর ওর ভেতরেই হচ্ছে ফরেস্ট অফিস। বেশ কয়েকজনের বাড়িতে গেলাম, সবাই মোটামুটি জবরদস্তি খেয়ে যাও করছে, বাট তারপরে কোথাও খেলাম না। আর তো চলে এলাম এখানে কিছুটা হেঁটে আসার পরে যেটা তোমাদেরকে দেখালাম, শমশেরনগরের যে ফরেস্ট অফিস আমার ঠিক ওপারেই, ঠিক তার উল্টো দিকের ঘাটে এই মুহূর্তে আমি এখানে বসে আছি। বেশ ভালো লাগছে এখানে বসে। বাইরে কিন্তু প্রচুর গরম, মানে যেহেতু ওপরে গাছ আছে দেখতে পাচ্ছ, এই গাছের ছাওয়াতে বসে আছি। আর প্রচুর খুব সুন্দর হাওয়া চলছে এখানে। তো এখানে একজন কাকুকে দেখতে হচ্ছে আইসক্রিম, দেখি বের করুন তো কী আইসক্রিম। অনেকদিন আইসক্রিম খাইনি, তো এরকম অনেকদিন পরে আইসক্রিম। আগে কাঠের বাক্স ছিল, এখন প্লাস্টিক হয়ে গেছে। কী আইসক্রিম আছে আপনার কাছে? ওই 8 টাকার আর 6 টাকার মালেরই। এগুলো কোথাকার আইসক্রিমগুলো? আমাদের জয়মাল লোকাল এখানকার। এটা কি দিয়ে আছে? 8 টাকা ঘোল মালাই। আচ্ছা, ঘোল মালাই। তো এটা বলছে, কাকু বলছে এটাকে ঘোল মালাই। যাই হোক, আগে শুধু জল আইসক্রিম খেতাম, শুধু চিনি আর বরফ গোলা জল। তো যাই হোক, সেটাকে বলছে ঘোল মালাই আইসক্রিম। প্রচণ্ড গরম লাগছে, ভাবলাম একটা খেয়ে দেখি কেমন লাগে। যদিও এগুলো কিন্তু খুব একটা হাইজেনিক মেনটেন হয় না, তারপরেও খাচ্ছি আর কি। আপনার বাড়ি কোথায়? এখানে কত মানে? আমাদের বাড়ি একদম ওই পারঘুমটি, একদম শেষ 1 নম্বর পারঘুমটি যেটা বলে। তো এই গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কষ্ট হচ্ছে? এই তো কষ্ট তো হবে, এখান থেকে কষ্ট বেশি কখন হয় জানেন? এইবারে যে মালটা আর ধরো 20-30টা মাল আছে, এই মালটা খালি হয়ে গেলে 1.5 ঘন্টা একটানা চালিয়ে যেতে হবে। 1.5 ঘন্টা লাগবে? হ্যাঁ, 1.5 ঘন্টা লাগবে। ওরে বাবা রে, এইটাই বেশি কষ্ট। 1.5 ঘন্টা ধরে ওনাকে আর কি। এই সকালে ধরো 8টা-9টার দিকে আসলাম, বিক্রি করতে আসলাম। এবার এই পথ দিয়ে ওই যে মাঝে একটা হাট দেখেছে না, কালীতলা বাজার যেটা বলছি, ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। তাহলে এখান থেকে বলুন তো কত পর লাগবে?
এই আপনি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মানে দুপুরে খাবেন মানে এবার বাড়ি গিয়ে খাবো, সকালে খেয়ে এসেছি, এবার বাড়ি গিয়ে খাবো। ধরুন এটা 4টে পর্যন্ত বিক্রি হচ্ছে, আর 4টে হোক 3টে হোক যা হোক, এবার বাড়ি গিয়ে খাবো। রাজমিস্ত্রির সাথে কাজ করতে গেলে যেরকম সকালে খাইয়ে যায়, আবার কাজ ছাড়ান দিয়ে এসে খাইতে হয়, মাঝখানে তো কেউ খাইতে দেয় না, মালিকের বাড়িও খাইতে দেয় না, ওই রকম ধরুন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আর যাই হোক কাকুর সাথে অনেকক্ষণ গল্প করলাম আইসক্রিম সম্পর্কে। আর যেটা বলছিলাম ঘাটের উল্টো দিকে এই জায়গাটা অনেক হাওয়া দিচ্ছে, এই গাছের পাতা দেখতে পাচ্ছ বেশ জোরে জোরে দুলছে, এই গাছ ওই গাছ, আর আমার পেছনে এইদিকে এই যে ঘর বাড়িগুলো বেশ খুব সুন্দর লাগছে আমার কিন্তু। আর সামনেই হচ্ছে 0 পয়েন্ট, সুন্দরবনের 0 পয়েন্ট তোমরা অনেকের নাম শুনে থাকবে। মানে একেবারে 0 পয়েন্ট বলতে যেটা বোঝায় মানে এই যে নদীটা গেছে, নদীটা গিয়ে সামনে আরেকটা নদীতে গিয়ে মিশছে, সেই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। আর সেই কালিন্দী নদীর হাফ হচ্ছে আমাদের ইন্ডিয়া আর হাফ হচ্ছে বাংলাদেশে, ওটাই হচ্ছে সুন্দরবনের একেবারে 0 পয়েন্ট। আর সুন্দরবন অঞ্চলে আমি এতদিন ধরে যেখানে যেখানে ঘুরে বেড়াচ্ছি, আমার বাড়ি থেকে সবথেকে বেশি ডিস্টেন্স হচ্ছে এই সুন্দরবন 0 পয়েন্ট। তো চলো হাঁটতে হাঁটতে যাই সুন্দরবনের সেই 0 পয়েন্টে। আমি এই মুহূর্তে একেবারে সুন্দরবনের 0 পয়েন্টে আছি। এই হচ্ছে কুড়িখালি নদী, আর এই নদী গিয়ে মিশছে একেবারে কালিন্দী নদীর সাথে, আর এটাই হচ্ছে সুন্দরবন 0 পয়েন্ট। ওয়েলকাম টু সুন্দরবন 0 পয়েন্ট। টানা ওয়াও, এখানে জলটা একেবারে পাড়ে এসে ধাক্কা মারছে। নর্মালি নদীর জল এরকম পাড়ে এসে ধাক্কা মারছে কোথাও দেখিনি, এখানে প্রথম কোনো নদীতে দেখছি যে নদীর জল পাড়ে এসে ধাক্কা মারছে, বেশ ভালো লাগছে। সমুদ্রের মতো বুঝতে পারছো, দীঘা বা পুরীর যে সমুদ্র, যেমন পাড়ে বসে থাকলে নদীর জল পাড়ে ধাক্কা মারে যেমনটা লাগে বা যে আওয়াজটা কানে ভেসে আসে, তো এখানে এই যে নদীর জল পাড়ে এসে ধাক্কা লাগছে, তো আমার সে তেমন ফিল হচ্ছে। নর্মালি এই পাড়ে কাদা থাকে, তাই নদীর জল এসে ধাক্কা মারলেও মানে গিয়ে পৌঁছানো যায় না জলের কাছে, বাট এখানে কিন্তু পাড় বাঁধানো আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। ওয়াও, পেছন থেকে হেঁটে এলাম, হাঁটতে হাঁটতে এরকম জায়গায় চলে এলাম। দেখতে পাচ্ছ আমার ডান দিকে বেশ বড় সড়ো একটা নদী, আর এই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী, আর ঠিক তার ওপারেই হচ্ছে বাংলাদেশ, তাই তো? খুলনা, খুলনা ডিস্ট্রিক্ট, খুলনা ডিস্ট্রিক্ট, কৈখালী গ্রাম। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্ট কৈখালী গ্রাম। তো এই দাদার বাড়ি ঢাকুরিয়াতে, তো দাদার সাথে বেশ কিছু অফ ক্যামেরায় কিছু কথা হচ্ছিল, তো সেই ব্যাপারে দাদার সাথে একটু কথা বলবো। তো বাইরে প্রচণ্ড রোদ লাগছে, একটু ওদিকে গিয়ে ছাওয়াতে গিয়ে কথা বলি। তো নিচে, আর এই পাড়াটা আপনি বলছেন মুন্ডাপাড়া, মুন্ডাপাড়া মানে আদিবাসী পাড়া বলতে যেটা বোঝায়, মানে এখান থেকে শুরু এই হচ্ছে, দ্বীপটা তৈরি করেছে, এই দ্বীপটা তৈরি করেছে আদিবাসীরা। মানে এই যে দ্বীপটার কথা বলছেন, শামসের আলী খান চৌধুরী, যিনি এখানে এসে শামসের নগরটাকে তৈরি করেন, মুসলমান। সে নিয়ে আসে বেশ কিছু আদিবাসীদের ঝাড়খণ্ড থেকে, আচ্ছা, মূলত এরা হচ্ছে এরা যারা এই দ্বীপটাকে এই বাদ দেওয়া থেকে আরম্ভ করে পুরো জায়গা তৈরি করাটা হচ্ছে এরা। আচ্ছা, এই যে পরবর্তীকালে বাঙালিরা আসে, দেশ ভাগ হয়, হুম, বাঙালিরা আসে, এদের থেকে জমি নিয়ে 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 আদিবাসীরা বেসিক্যালি হারিয়ে গেছে, জমি নিয়ে নিয়েছে, যা হয় মানে হারিয়াদি তো ডিপ্রাইজ, আচ্ছা, যেভাবে বুঝতে ডিপ্রাইভ পেরেছি। ভাবছে না, বুঝতে ওই পেরেছি। হয়ে আজকের দিনে মোটামুটি যেটুকু জমি আছে এইটুকুই জমি। সব থেকে খারাপ জায়গাতে, সব থেকে ডিপ্রাইভ জায়গাতে এরা পড়ে আছে, শিক্ষা দীক্ষা চিকিৎসা সব দিক থেকে এরা পিছিয়ে। তো যাই হোক, বর্তমানে এই জায়গার নাম হচ্ছে শামশেরনগর, তাই তো? না শমশেরনগর, শামশেরনগর। শামশেরনগর, আচ্ছা আজ থেকে 110 বছর আগে যাই জায়গাটা উনি লিজ নেন, আচ্ছা, লিজ নেওয়ার পরে উনি আসেন ওনার 4 ছেলেকে নিয়ে, প্লাস কিছু উনি নিয়ে আসেন কিছু মুসলমান প্রজা আর কিছু আদিবাসীদের নিয়ে আসেন, যাদেরকে দিয়ে এই গ্রামটা তৈরি হয়। এই গ্রামটাকে একটা মানুষের বসবাসযোগ্য, চারদিকে বাদ দেওয়া, কারণ এই জলের উচ্চতা বেসিক্যালি এই জল বাড়ি কিন্তু ডুববে, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু হ্যাঁ। একটা বাটির মধ্যে আছি, হ্যাঁ, চারদিকে দ্বীপ, সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে তৈরি হলো, হয়ে আস্তে আস্তে 110 বছরের ডেভেলপমেন্ট হচ্ছে আজকের এই
আচ্ছা আচ্ছা। তো আপনি বলছেন এখানে যত ইয়ে আছে সবই মুন্ডা বা আদিবাসী এরিয়া, এই পাড়াটা এই পাড়াটা শুধু এখান থেকে এই মুখ পর্যন্ত? 70টা পরিবার। আচ্ছা, 70টা পরিবার এখনো এই আছে। হচ্ছে 270টা পরিবার, তার মধ্যে 70টা পরিবার হচ্ছে আদিবাসী। এখনো এদের মধ্যে সেই যে মানে মোড়ল, এদের যে একটা যে সমাজ এখনো আছে, মনে আছে সমাজ, এখানে আছে না? সমাজ মানে আমি চাইলেই কিছু করতে পারি না, সমাজকে রাখতে হবে, মানে সমাজের যে একটা ভূমিকা, ঠিক আছে, আচ্ছা। এখনো যে একটা নিজের মধ্যে একতা বোধ, যেটা বাঙালিরা আমরা হারিয়ে ফেলেছি, আমরা কিছুটা হলেও টিকে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে বড়শি নিয়ে কি নদীতেই মাছ ধরেন নাকি আপনারা? হ্যাঁ, বর্তমান এই যে কালিন্দী নদীর জলের যে লেভেল বা স্তর, তার থেকে অনেকটাই নিচে দেখছি গ্রামের বা বাড়ির মানে ছাদ যেটা আর কি, এবং পলি পড়ছে, মানে জল আস্তে আস্তে বাড়বে, জল আস্তে আস্তে বাড়ছে 10 এখানে। বছর পরে আমার ধারণা হচ্ছে এই জায়গাটা থাকবে না। এই বাড়ির মালিককে? সন্তোষ মুন্ডা, আচ্ছা তার ওয়াইফ হচ্ছে সোমবারী মুন্ডা, তার একমাত্র ছেলে হচ্ছে কৈলাস মুন্ডা। আচ্ছা, ওনাদের কলেজে 3rd ইয়ারে পড়ছে, হিস্ট্রি অনার্স নিয়ে। এই বাড়ির মালিক পেশা কি করেন কি উনি এখন বর্তমানে? জঙ্গল বাদে এই গ্রামে কোনো পেশা নেই, আচ্ছা, জঙ্গল মানে মাছ কাঁকড়া। ওটা গ্রামেরই কোনো পেশা নেই। আচ্ছা আচ্ছা। কেউ কিছু দোকান দিতে পারলে ভালো, হুম হুম। কেউ যদি কিছু ওই সাইকেল মানে ওই ভ্যান ফ্যান যদি পায় তো ভালো। জঙ্গল, কাঁকড়া, আচ্ছা, বুঝতে পেরেছি। মেইনলি কাঁকড়া, নো মাছ। এখানে এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এগুলো কি সরকারি সাহায্যে নাকি নিজেদের, কি মনে হয়? আমার তো জানা নেই। 1,20,000-তে এর ঘর ওঠে, তার থেকে যদি 50 যদি টাকা নেয়, এটা ঘটনা, তার মানে আরো নিজের পকেট থেকে কিছু দিতে হয়েছে। তো এই গল্পটা সব জায়গায় বলছে যে 1,20,000 দিলেও পুরোপুরি হাতে পায় আজকের না। দিনে বাজারে বলুন না না, পুরোপুরি তাও হাতে পায় না বলছেন। পুরোপুরি হাতে পেলেও তো একটা যুক্তি ছিল। আচ্ছা আচ্ছা, সেটা বুঝতে পারছি। বাড়ি ওঠে। তো এরকমই ওনারা এই পরিস্থিতির মধ্যে আছেন, মানে যদিও এই ঘরটা দেখতে পাচ্ছ নতুন বানিয়েছে বলে সম্ভবত মনে হচ্ছে। না না, পুরোনো এটাকে রিপেয়ার করা হচ্ছে, আচ্ছা, মানে একটু আচ্ছা। বসবাসযোগ্য করা হচ্ছে, এখানে সব স্টুডেন্টরা পড়তে আসে। আচ্ছা আচ্ছা, এখানে সব স্টুডেন্টরা এই আদিবাসী পাড়া সব স্টুডেন্টরা এখানে পড়তে আসে। আচ্ছা, আর এটা কি রান্নাঘর, থাকার ঘর? এটাই থাকার ঘর, মানে এটাই থাকার ঘর, এটাই হচ্ছে আমাদের। আচ্ছা, এটাই থাকার ঘর। হ্যাঁ, এটা থাকা, রান্না কোথায় করে? আচ্ছা, রান্না কি এটাই? এর মধ্যে এইখানে রান্না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই ঘরটা হচ্ছে থাকা, রান্না। যখন বর্ষা হয় তখনই আবার ভেতরে উঠে যায়। ভেতরে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি এখানে মেনলি কি কাজ করেন সেটা একটু বলুন, ছাড়াতে চলুন। এদেরকে পড়ানো, মূলত এদেরকে একটু চাকরি বাকরি করে একটু রোজগার করুক, আর জঙ্গল না। আচ্ছা আচ্ছা অনেক হয়েছে জঙ্গল, আচ্ছা। এবার না সরকার না কেউ। আচ্ছা, সরকার এদের জন্য কি করছে দেখছে না? আপনি যে কথাগুলো ভাবছে, সরকার কি ভাবছে না এদের কথা? আচ্ছা, আমার মনে হয় যে কৈলাস নিজের মুখে বলা উচিত, ও হচ্ছে গ্রামের ছেলে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? তুমি করে বলি, তোমার নাম কি? কৈলাস মুন্ডা। এখানে আসো। এই ভাইয়েরই বাড়ি। এই ভাইয়ের বাবা একজন পেশায় মৎস্যজীবী, তাই তো? মাছ কাঁকড়া ধরতে যান সামনে নদীতে। আর তুমি কি করো মেনলি? আমি এখন বর্তমানে বিএ সেকেন্ড ইয়ার বিএ সেকেন্ড ইয়ার পড়ছি। আচ্ছা আচ্ছা। এই কলেজ কোথায় এখানে? হিঙ্গলগঞ্জ, 45 কিমি দূর এখান দিয়ে, 45 কিলোমিটার দূর। মানে রেগুলার যাওয়া আসা কি? এগুলো না, সপ্তাহে 2 থেকে 3 দিন যায়। আচ্ছা, এই দ্বীপে কোনো কলেজ নেই? আচ্ছা, এই দ্বীপে কোনো কলেজ নেই। এখান থেকে কলেজ যেতে গেলে 45 কিলোমিটার, যেহেতু অনেকটা দূরে, তার জন্য কিন্তু ওকে ওখানে থেকে পড়াশোনা করতে হয়। সেটা কি হস্টেল নাকি কোনো কারো বাড়ি বাড়ি? থেকেই যাই, থাকি না। 3.5 ঘন্টা যেতে হয়, 3.5 ঘন্টা আসতে হয়, ডেইলি 150 টাকা খরচ একদিন কলেজ যাওয়ার জন্য। কলকাতার কে পড়তে পারে আপনি আমাকে কেউ বলবেন? যাবে না। কলকাতার কে পড়তে পারে আপনি আমাকে বলবেন? যেটা গ্রামকে যদি পড়তে হয়, উচ্চশিক্ষিত হতে হয়, এটা হচ্ছে গ্রামের অবস্থা। মানে অনেক কাঠখড় পড়িয়ে অনেক তবে সে একটু জায়গা যেতে পারে। এবার তো কম্পিটিশন আরম্ভ হলো। ব্যাপারটা হচ্ছে এই ভাইরা যেভাবে থাকে আর কি, এদেরকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়, মানে অনেক লেবার দিতে হবে, অনেক কষ্ট। মানে ঘাড়ে মনে হয় 1 মণ চাল বা 1 বস্তা চাল, ডাল, আলু যাই বলি না কেন, ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে যেমনটা মাইলের পর মাইল হাঁটালে যেমনটা হয়, এই ভাইদের পড়াশোনার ক্ষেত্রেও তেমনই। তো এই রকম জায়গা থেকে অনেকের মনোবল অর্ধেক রাস্তায় ভেঙে যায়। সেই জায়গায় তুমি কলেজে যাচ্ছ, বিএ সেকেন্ড ইয়ার পড়ছো, তো এই রাস্তাটা কতটা মানে ভালো বা ঝুঁকিপূর্ণ ছিল তোমার কাছে? হ্যাঁ, এটা তো আমি মন থেকে আর কি চাই, যত কষ্ট হোক আমি চেষ্টা করি কোনো একটা সরকারি চাকরি যাতে পেতে পারি, ওর জন্য আমি চেষ্টা করছি। আচ্ছা, এটা তোমার থেকে এসে নাকি বাবা মারও ইচ্ছা আছে ছেলে পড়াশোনা আমারও করুক? ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বাবা মার না থাকলে মেনলি সেটা আসে না। ছেলে চাইলেও বাবা মার মেনলি না থাকলে আসে না। তো অনেক ধন্যবাদ এই দাদাকে। দাদা হচ্ছে এই যে পাড়া, এই যে মুন্ডা পাড়া বা আদিবাসী পাড়া যাই বলি না কেন, যত বাচ্চা আছে মানে স্টুডেন্ট আছে আর কি, প্রত্যেককে পড়াশোনা করার দায়িত্ব, মানে পড়াশোনার কি বলেন, চেষ্টা করছি পড়াশোনা শিখে একটু যাতে তারা যাতে একটু চাকরি বাকরি বাইরের দুনিয়াটা দেখুক।
বাইরের দুনিয়াটা প্রচুর পড়ে আছে, অনেক সুযোগ সুবিধা। আমরা যদি বেরোতে না পারি, যদি পড়াশোনাটা না শিখি, তাহলে আমি বেরোতেও তো পারবো না। বাইরে কথা বলা, এই যে যোগাযোগ করা, আজকে আপনার সাথে যে কথা বলছে, এটা বলাটার জন্য যে একটা জায়গা তৈরি করতে হবে। মূল দরকার পড়াশোনা। এবার চাকরি আস্তে আস্তে হবে, বিভিন্ন রোজগার আছে, তার জন্য মূল ভিত শিক্ষা হচ্ছে, চাকরি হোক না হোক, মানে কিছু করার একটা শিক্ষা জরুরি। শিক্ষা জরুরি। তো যাই হোক, এই দাদার সাথে কথা বলছি। এই দাদার বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে। দাদা বলছেন ওখানে থাকেন না, মানে লোকেন কি করে চলে এসছে এখানে, এই পাড়াটাকে একটু ওনার কথা অনুযায়ী একটু শিক্ষার আলোতে আলোকিত করার জন্য উনি এখানে এসছেন। যাই হোক, দাদার নামটা জানা হয়নি। দাদা প্রশান্ত মুখার্জি। প্রশান্ত মুখার্জি, অনেক ধন্যবাদ দাদা আপনার এরকম কার্যকলাপের জন্য। যাই হোক, আমি জানতাম না যে আমি এখন যে পাড়া দিয়ে যাচ্ছি, এই পাড়াটা হচ্ছে মুন্ডা পাড়া বা আদিবাসী পাড়া। এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। সব থেকে বড় ভালো লাগছে, এতক্ষণ ধরে আমি রোদের মধ্যে হেঁটে আসছিলাম, আমার সারা শরীর জ্বলছিল, প্রচণ্ড গরম লাগছিল, বাট তারপরেও ঠান্ডা ছিল। তবে ওদিকের যে ঠান্ডা, যে হাওয়া, যে ঠান্ডা, তার তুলনায় এই যে এইখানে যে দাঁড়িয়ে আছি কালিন্দী নদীর পাশে, এখানে হাওয়াটা বীভৎস ঠান্ডা দিচ্ছে। মানে আমি কিন্তু ঘামছি, বাট এই যে হাওয়াটা আসছে, এই হাওয়াটা আমাকে পুরো শীতল করে দিচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু এই হাওয়াটা। আপনি নদীতে যান? হ্যাঁ। আপনাদের বাড়িতে নৌকো আছে? তো এখন তো শুনছি যে নৌকোতে মাছ ধরা নিষেধ। মাছটা ধরবো না, খাবো না, শুধু ভাত খাবো। না না, আমি কিছু বলছি না। বিটাও করে নেচ্ছ, আর হ্যাঁ। ওইদিকে তো খাবা। হ্যাঁ বলছি, দিদি আসি, তোকে তুই বলি, হ্যাঁ তুই ছোট আমার থেকে অনেক। ও এসে আমায় বললো, কাকু আপনাকে মা ডাকছে। এই হচ্ছে হিয়ার মা। আমি খানা আমাদের বাড়িতে ভাত। না না, অনেক ধন্যবাদ। এই বলেছে। বাড়ি এরকম কেন, এ তো কেউ থাকে না? হ্যাঁ থাকি তো। আপনার ওয়াইফ স্ত্রী কোথায়? নেই, ঘর করবে না বলে। আচ্ছা, চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ। বসে বসে কি করছেন? এই হাওয়া খাচ্ছি। গালগুলো দেখছো অনেক ভাঁজ পড়ে গেছে দিদা। একটু বয়স হয়ে গেছে। আচ্ছা, দিদার বয়স হয়ে গেছে। ব্রিটিশের আমলের মানুষ আমি, ব্রিটিশের আমলের মানুষ। বিটি যখন ছিল তখন আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম। তো দিদার গালটাকে দেখে আমার বেশ চাপ দিচ্ছে। সত্যি, একদম সত্যি সত্যি। আসছি দিদা। যাই হোক, এই ভিডিওটি আর বেশি বড় করছি না, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।